আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, রাতভর ইসরায়েলি হামলায় 25 জন ফিলিস্তিনি নিহত, একই পরিবারের 10 জন। গাজার উত্তর ও দক্ষিণ আবাসিক বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় আজ রাতভর 2 শিশু এবং 1 নারীসহ কমপক্ষে 25 জন নিহত হয়েছে। ওয়াফা নিউজ এজেন্সির বরাতে টিআরটি গ্লোবাল এই খবর জানিয়েছে। এরপর জানাবো, খামেনিকে বাদশাহ সালমানের চিঠি পৌঁছে দিলেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী। তেহরান সফরে গিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ। এর সময় তিনি সৌদি বাদশার একটি চিঠি খামেনির কাছে পৌঁছে দিয়েছেন। আজ আরব নিউজ জানিয়েছে, সাক্ষাতের সময় প্রিন্স খালিদ ইরানের নেতার কাছে বাদশাহ সালমানের একটি চিঠি পৌঁছে দিয়েছেন এবং দেশের নেতৃত্বের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে গাজা সফর করা ভিসা আবেদনকারী সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখার নির্দেশ ট্রাম্প প্রশাসনের। যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের মধ্যে যারা 2007 সালের 1 জানুয়ারি বা পরে গাজায় গিয়েছেন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। নতুন নির্দেশনায় বলা হয়েছে, অভিবাসী এবং অভিবাসী সব ধরনের ভিসাধারী এই যাচাই বাছাইয়ের আওতায় পড়বে। এবারে জানাবো, পাকিস্তান জুড়ে কেএফসিতে জনতার হামলা 178 জন গ্রেপ্তার। পাকিস্তান জুড়ে সম্প্রতি দখলদার ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনিদের পক্ষে যে বিক্ষোভ হয়েছে সেখান থেকে কেএফসির 10টিরও আউটলেটে হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় দেশটির পুলিশ 178 জনকে গ্রেপ্তার করেছে। এবং সর্বশেষ জানাবো, ইউক্রেনের শান্তি প্রচেষ্টা থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তিতে পৌঁছানোর স্পষ্ট লক্ষণ না পেলে কয়েকদিনের মধ্যেই মধ্যস্থতার চেষ্টা থেকে সরে আসবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। আজ প্যারিস ইউরোপীয় এবং ইউক্রেন নেতাদের সঙ্গে দেখা করার পর এসব কথা বলেন তিনি বলেন, আমরা মাসখানিক আমাদের কার্যক্রম চালিয়ে যাব। এরই মধ্যে যদি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তির আলোচনার বার্তা আমরা পৌঁছে দিতে না পারি, শান্তি চুক্তিতে না আসতে পারি, তাহলে মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র তাদের কার্যক্রম সরিয়ে নেবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাতভর ইসরায়েলি হামলায় 25 জন ফিলিস্তিনি নিহত, একই পরিবারের 10 জন। গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলে আবাসিক বাড়ি লক্ষ্য করে এবার দখলদারি ইসরায়েলি বিমান বাহিনী বিমান হামলা চালিয়েছে। গত রাত এবং আজ 2 রাত ধরে 2 শিশু এবং 1 নারীসহ কমপক্ষে 25 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ওয়াফা নিউজ এজেন্সির বরাতে টিআরটি গ্লোবাল এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রের বরাতে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর গাজার তেল আল জাতার এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় 11 জন বেসামরিক লোক নিহত হয়েছে। তাদের মধ্যে 2 শিশু এবং 1 জন নারী রয়েছে। একই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আরেকটি পৃথক হামলায় খান ইউনুসের পূর্ব বানি সোহেলা শহরে একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমা হামলায় একটি পরিবারের 10 জন নিহত হন এবং হামলায় আহতদের গাজা ইউরোপীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই গাজা জুড়ে ইসরায়েলি বর্বর আক্রমণ তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে নেতানিয়াহুর বাহিনী পূর্ব গাজা সিটিতে আবাসিক ভবনগুলো ভেঙে দিচ্ছে। টিআরটি গ্লোবাল আরও জানিয়েছে, খান ইউনুসে আল ইতিসাম স্টেডিয়ামের কাছে অবস্থিত আবু আকার পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও 2 ফিলিস্তিনি নিহত হয়েছে। জাওয়ালিয়াতে একদল বেসামরিক নাগরিককে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় আরও 1 জন যুবক নিহত হয়েছে। এছাড়াও গত রাতে দক্ষিণ গাজার খান ইউনুসে একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 1 জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। খামেনিকে বাদশাহ সালমানের
চিঠি পৌঁছে দিলেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী। তেহরান সফরে গিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ। এ সময় তিনি সৌদি বাদশার একটি চিঠি খামেনির কাছে পৌঁছে দিয়েছেন। আজ আরব নিউজ জানিয়েছে, এ সাক্ষাতের সময় প্রিন্স খালিদ ইরানের নেতার কাছে বাদশাহ সালমানের একটি চিঠি পৌঁছে দিয়েছেন এবং দেশের নেতৃত্বের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রিন্স খালিদ টুইটার পোস্টে লিখেছেন, বৈঠকে সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা করা হয়েছে। প্রিন্স খালিদকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও স্বাগত জানিয়েছেন। তাদের বৈঠকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক উন্নয়ন ও এ সম্পর্কিত প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়। সৌদির প্রতিরক্ষা মন্ত্রীর পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর আহমেদিয়ান এবং ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরের সঙ্গে দেখা করেছেন। দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার পর এই সফর অনুষ্ঠিত হলো। এর আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তার ইরানি সমকক্ষ আব্বাস আরাগসির সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তারা আঞ্চলিক উন্নয়ন এবং বাধা মোকাবেলার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। এ সময় সৌদি আরব এবং ইরান দুই দেশ তারা একে অপরকে সহায়তা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। ভবিষ্যতে তারা এক হয়ে কাজ করবে। ভবিষ্যতে যে কোনো ধরনের সমস্যা মোকাবেলায় তারা একে অপরের সঙ্গে কাজ করবে, এমনটাই জানানো হয়েছে। গাজা সফর করা ভিসা আবেদনকারী সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখার নির্দেশ ট্রাম্প প্রশাসনের। যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের মধ্যে যারা 2007 সালের 1 জানুয়ারি বা পরে গাজায় গিয়েছেন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। নতুন নির্দেশনায় বলা হয়েছে, অভিবাসী এবং অভিবাসী সব ধরনের ভিসাধারী এই যাচাই বাছাইয়ের আওতায় পড়বেন। এতে বেসরকারি সংস্থার কর্মী, সরকারি বা কূটনৈতিক কাজে ফিলিস্তিনি ভূখণ্ডে যাওয়া ব্যক্তিরাও অন্তর্ভুক্ত থাকবেন। তারা যত অল্প সময়ের জন্যই সেখানে অবস্থান করে থাকুন না কেন। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের সব কূটনৈতিক ও কনসুলার মিশনে এ সংক্রান্ত একটি তারবার্তা পাঠায়, যা বার্তা সংস্থা রয়টার্সের হাতে এসেছে। এসএও একটি আন্তঃসংস্থাগত তদন্ত প্রক্রিয়া যার মাধ্যমে নির্ধারণ করা হয় আবেদনকারী যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিনা। ট্রাম্প প্রশাসন এর আগে 1952 সালে অভিবাসন আইনের আওতায় বৈধ স্থায়ী বাসিন্দা সহ বহু ব্যক্তির ভিসা বাতিল করেছে। ওই আইনে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা রয়েছে কোনো অভিবাসী উপস্থিতি দেশের পররাষ্ট্র নীতির জন্য ক্ষতিকর মনে হলে তাকে বহিষ্কার করায়। 17 এপ্রিল পাঠানো সর্বশেষ ওই বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর স্বাক্ষর রয়েছে। এছাড়াও জানতে চাইলে মন্ত্রণালয়ের এক মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি যুক্তরাষ্ট্রের প্রবেশের জন্য প্রত্যেক আবেদনকারীকে কঠোর নিরাপত্তা যাচাইয়ের জন্য মধ্য দিয়ে যেতে হবে। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান এবং ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে থাকা শিক্ষার্থী ভিসাধারী অনেকেই দেশে ফেরত পাঠানো হয়েছে, কেউ আটকও হয়েছেন। মার্কিন কর্মকর্তারা সব অবস্থানকে দেশের পররাষ্ট্র নীতির স্বার্থে হুমকি হিসেবে দেখলেও ট্রাম্প প্রশাসনের সমালোচকরা বলছেন এটি মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ। পাকিস্তান জুড়ে কেএফসিতে জনতার হামলায় 178 জন গ্রেপ্তার। পাকিস্তান জুড়ে সম্প্রতি ফাস্টফুড চেইন কেএফসির 10টিরও বেশি হামলা চালিয়েছে জনতা। এসব ঘটনায় দেশজুড়ে পুলিশ 178 জনের বেশি লোককে গ্রেপ্তার করেছে। করাচি, লাহোর এবং ইসলামাবাদ সহ প্রধান প্রধান শহরগুলোর কর্তৃপক্ষ কমপক্ষে 11টি হামলার সত্যতা নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানায় লাঠিসোঁটা নিয়ে সজ্জিত বিক্ষোভকারীরা কেএফসির আউটলেটগুলোতে হামলা চালায়। কেএফসি এবং এর মূল কোম্পানি ইয়াম ব্র্যান্ডস উভয়ের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রে। এসব হামলার বিষয়ে তারা এখনও গণমাধ্যমে কিছু বলেনি। টিআরটি গ্লোবাল জানিয়েছে, নাম প্রকাশ না করা সত্ত্বে একজন পুলিশ কর্মকর্তা বলেছে, এই সপ্তাহের শুরুতে লাহোরের উপকণ্ঠে একটি দোকান অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে একজন কেএফসি কর্মচারী নিহত হন। সেই সময় কোনো প্রতিবাদ চলছিল না। এই হত্যাকাণ্ড রাজনৈতিকভাবে অনুপ্রাণিত নাকি অন্য কোনো কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। লাহোরের পুলিশ জানিয়েছে
জানিয়েছে 2টি হামলায় ঘটনায় আরও 5টি হামলা প্রতিরোধের পর তারা শহরের 27টি কেএফসির আউটলেটে নিরাপত্তা জোরদার করেছে। লাহোরের পুলিশ এই সব ঘটনার কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। টিএলপির মুখপাত্র রেহান মহসিন খান বলেন, তারা ইসরায়েলি পণ্য বর্জনের জন্য মুসলিমদের আহ্বান জানিয়েছে, কিন্তু কেএফসির বাইরে প্রতিবাদের কোনো ডাক দেয়নি। যদি টিএলপি নেতা বা কর্মী বলে দাবি করার কোনো ব্যক্তি এই ধরনের কার্যকলাপে লিপ্ত হয়ে থাকেন, তবে এটি তাদের ব্যক্তিগত কর্মকাণ্ড হিসেবে দেখা উচিত এবং দলের নীতির সাথে এর কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।